জুন 2025 দুপুরবেলা নাগাদ ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক পুলিশ স্টেশনে এক ভদ্রমহিলা হন্তদন্ত হয়ে পৌঁছায় এবং সেখানে পৌঁছাই তার একটাই ডিমান্ড যে এখানকার যে সবথেকে সিনিয়র মোস্ট পুলিশ অফিসার আছে তার সাথে আমি কথা বলতে চাই। তখন এক কনস্টেবল তাকে এসে জিজ্ঞাসা করে যে ম্যাডাম আপনার কি হয়েছে। তখন সে বলে যে আমার হাজব্যান্ডের ভীষণ বিপদ, তাকে বোধহয় কেউ কিডন্যাপ করে নিয়েছে, তো তাকে বাঁচাতেই হবে, তার সাথে আমি কন্ট্যাক্ট করতেই পারছি না। তখন কনস্টেবল হঠাৎই এই সমস্ত কিছু শুনে পুরো ব্যাপারটা বুঝতে না পেরে তাকে বলে যে আপনি পুরো ঘটনাটা বলুন। তখন সেই ভদ্রমহিলা তাকে বলে যে আমি পুরো ঘটনাটা সিনিয়র অফিসার ছাড়া অন্য কাউকেই বলবো না। তখন সেই কনস্টেবল বলে যে সিনিয়র যে পুলিশ অফিসার এখানে আছে তিনি আধ ঘন্টার জন্য বেরিয়েছেন, আবার খানিকক্ষণ পর চলে আসবেন, তাহলে ততক্ষণ আপনি ওয়েট করুন। 1 ঘন্টা পর মোরাদাবাদের সেই পুলিশ স্টেশনের যে অফিস ইনচার্জ আছে তিনি আসেন এবং তিনি আসে এই ভদ্রমহিলা তাকে একটা মেসেজ দেখায় এবং সেই মেসেজে লেখা আছে যে তোমরা আর আমাকে খোঁজ করো না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, আমার গাড়ি আমি নয়ডাতে পার্ক করে রেখে দিয়ে চলে যাচ্ছি। এবার কোথায় চলে যাচ্ছি, কেন চলে যাচ্ছি, পুলিশ অফিসার এই মেসেজটা দেখে কিছুই বুঝতে পারছে না। তখন সে সেই ভদ্রমহিলাকে বলে যে আগে আপনি বলুন তো আপনার নামটা কি। তখন সেই ভদ্রমহিলা বলে যে আমার নাম হচ্ছে রীনা সান্ধু, আমি হরিদ্বার থেকে বিলং করি, কিন্তু আমার বিয়ে হয়েছে এই মোরাদাবাদে এবং আমার হাজব্যান্ড যার নাম হচ্ছে রবীন্দ্র এই মোরাদাবাদের একটা রেপুটেড বিজনেসম্যান, তো তিনি হারিয়ে গেছেন, তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। তখন পুলিশ অফিসার বলে যে কবে থেকে উনি হারিয়ে গেছেন, কেনই বা উনি এই মেসেজ করেছেন। পুলিশের কাছে তখন পুরো ব্যাপারটা একদমই ক্লিয়ার না। তাকে বসানো হয়, তাকে জল দেওয়া হয়, তাকে শান্ত করে সমস্ত ঘটনাটা বলতে বলা হয়। এই না রিনা সমস্ত কিছু বলতে শুরু করেছে, অমনি পুলিশ স্টেশনে আরও এক ভদ্রলোকের উদয় হয় এবং সেই ভদ্রলোক এসে বলে যে তার দাদা বেশ কয়েকদিন ধরে মিসিং আছে এবং সে কোথায় সেটা যেন পুলিশ খুঁজে বার করে। যাই হোক, পুলিশ যখন বেসিক্যালি কমপ্লেনটা লিখছে তখন সেই ভদ্রলোক বলে যে আমার দাদার নাম হচ্ছে রবীন্দ্র। এবার ততক্ষণে থানাতে এই রবীন্দ্রকে খুঁজতে একজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক এসেছে। যে ভদ্র মহিলা এসেছে সে বলছে রবীন্দ্র তার হাজব্যান্ড, আর যে ভদ্রলোক এসেছে সে বলছে এই রবীন্দ্র হচ্ছে তার দাদা। এবার পুলিশ অফিসাররা ওখানে অবাক হয়ে যায়, তারা ভাবছে যে এখানে হচ্ছেটা কি। সেই ভদ্র মহিলা যার নাম হচ্ছে রীনা সে বলছে যে তার হাজব্যান্ডের কিডন্যাপ হয়েছে, সে একটা মেসেজ করেছে। আর উল্টো দিকে এই রবীন্দ্রর ভাই সে বলছে যে তার দাদার কোনো কিডন্যাপিং হয়নি, তার দাদাকে গুম করা হয়েছে এবং সেই গুমটা কে করেছে, তার বৌদি রীনা করেছে। এবার পুলিশ মারাত্মক লেভেলের কনফিউজড যে তারা কার কথা বিশ্বাস করবে। তো যাই হোক, পুলিশ প্রথমে রবীন্দ্রর যে ওয়াইফ আছে রীনা তার কথাই বিশ্বাস করে এবং বিশ্বাস করে তার দেখানো যে মেসেজ আছে সেই মেসেজে ক্লিয়ারলি লেখা আছে এবং যেটা নাকি রবীন্দ্রই লিখেছে যে তার গাড়িটা নয়ডাতে একটা পার্কিং সেন্টারে পার্ক করা আছে, সেটা হচ্ছে এসইউভি 500। তো পুলিশ সেই মতন নয়ডা পুলিশকে খবর দেয় এবং নয়ডা পুলিশকে যখন খবর দেওয়া হয় এবং নয়ডা পুলিশ সেই পার্কিংয়ে যখন যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় যে হ্যাঁ, পার্কিংয়ে সত্যি সত্যি একটা গাড়ি দাঁড় করানো আছে। তো যাই হোক, গাড়ি রিকভার হয়ে গেছে, গাড়ির মধ্য থেকে কোনো প্রুফ পুলিশ পায়নি, কিন্তু পুলিশ একটা জিনিস বুঝতে পারে যে এই গাড়িটাকে ভালো করে ধোয়া হয়েছে, তাহলে রবীন্দ্রবাবুকে যে বা যারা কিডন্যাপ করেছে তারাই নিশ্চয়ই এই গাড়িটা ধুয়েছে প্রমাণগুলো সমস্ত লুকিয়ে ফেলার জন্য। কিন্তু উল্টো দিকে থানাতে বসেই রবীন্দ্রর ভাই বারবার বলে যাচ্ছে যে আমার বৌদির উপর অনেক দিন ধরেই আমার সন্দেহ ছিল, আমার বৌদির সাথে আমার দাদার বেশ কিছুদিন ধরে ঝগড়া হচ্ছিল, তো সেই বিষয়ে আপনারা আমার বৌদির এগেনস্টেও তদন্ত করে দেখুন, আমার বৌদি যেটা বলছে সেটা একেবারেই 100% বিশ্বাস করবেন না। তো থানাতে কনফিউশন তৈরি এবং সেই কনফিউশন থেকে সোজা পুলিশের তদন্ত নয়ডাতে যায়। নয়ডাতে একটা গাড়ি পাওয়া গেছে, তাহলে
এই রিনা সান্ধু কে, এই বিজনেসম্যান রবীন্দ্র, এবং তাকে কে বা কারা কিডন্যাপ করেছে, সে কি আদৌ বেঁচে আছে? এই ঘটনার তদন্ত যখন পুলিশ করছে তখন ওই মোরাদাবাদ থেকে নিয়ার অ্যাবাউট 300 থেকে 350 কিলোমিটার দূরে কোটদুয়ার বলে একটা জায়গা আছে। এটা উত্তরাখণ্ডে, এবং উত্তরাখণ্ড পুরো একটা পাহাড়ি জায়গা, কোটদ্বারও একটা পাহাড়ি জায়গা। তো সেইখানে একটা লেক আছে, লেকের পাশে একটা ড্যাম আছে, তার সাথে সাথে একটা ঝর্ণাও আছে। তো সেইখানে 5 জুন সকালবেলা ওখানকার যে লোকাল লোক আছে তারা যখন মর্নিং ওয়াকে যাচ্ছে তারা দেখতে পায় কিছু একটা লেকের পাশে পড়ে আছে। তারা কাছে যেতেই বুঝতে পারে যে ওটা একটা বডি। তো পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে, পুলিশ এসে বডিটা উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ প্রথমে খুব একটা চিন্তিত ছিল না। কেন? এই কোটদ্বারের লেকের পাশে অনেক সময় অনেক বডি ভেসে আসে। কেন? নদীতে, ড্যামে অনেকে স্নান করতে যায়, এবার অনেক সময় জলের ফ্লো বেড়ে গেলে ওখানে অনেক মানুষ ডুবে যায়, যাদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দেখা গেছে যে 3 মাস 4 মাস পর সেই বডিটা জল আবার পাড়ে পাঠিয়ে দেয়। তো এইরকমই কোনো একটা বডি হবে। এবার সেইটা ময়না তদন্তের পাঠিয়ে দেওয়ার পর ময়না তদন্তের রিপোর্ট যখন আসে তখন পুলিশ দেখতে পায় যে এটা আর 5টা কেসের মতন না, এটা একটা খুনের ম্যাটার। এই ব্যক্তিকে একাধিকবার কিছু একটা শার্প অবজেক্ট দিয়ে আঘাত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে একটা খুনের মামলা কোটদ্বার পুলিশ স্টেশন রেজিস্টার করে। কিন্তু পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই বডিটা কার সেটা তারা এখনও জানে না। তো সেই বডির একটা ছবি সমস্ত লোকাল এরিয়ায় যত থানা আছে সেখানে পাঠিয়ে দেয়, এবং লোকাল এরিয়া থেকে বাইরে গিয়েও উত্তরপ্রদেশ আরও নানান জায়গার থানাতে পাঠিয়ে দেওয়া হয়। কেন পাঠানো হয়েছে? অনেক মানুষই এখানে ঘুরতে আসে, তো সেহেতু কোনো মানুষ হয়তো বাইরে থেকে এখানে এসেছে, তারপর তার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়ার পর সেই খবরটা এবং সেই ছবিটা যখন মোরাদাবাদ পুলিশ স্টেশনে যায় তখন মোরাদাবাদ পুলিশ স্টেশন থেকে রিনা সান্ধুর কাছে একটা ফোন যায়, এবং রবীন্দ্রর যে ভাই ছিল তার কাছেও একটা ফোন যায়। তারা দুজনেই যখন থানাতে যায় তাদেরকে একটা ছবি দেখানো হয়, এবং সেই ছবি দেখে এই দুজনেই কনফার্ম করে যে এইটা তাদেরই ফ্যামিলি মেম্বার রিনা সান্ধুর হাজব্যান্ড রবীন্দ্র নয়ডাতে গাড়ি রেখে দিয়েছে। তার ব্যাপারে যেন আর কোনো খোঁজ খবর না নেওয়া হয়, এটাই কিন্তু সে লাস্ট মেসেজে তার ওয়াইফকে বলেছিল। কিন্তু নয়ডা থেকে সে কোটদ্বার গেল কি করে? এই জায়গায় তো আরও একটা কনফিউশন তৈরি হয়েছে। এবার তার পিছনে তার ব্যাপারে যতক্ষণ না পুলিশ পুরোপুরি জানতে পারছে ততক্ষণ পুলিশ ক্লিয়ার হতে পারছে না। তো এই কারণে পুলিশ ডিসাইড করে এই গোটা ফ্যামিলির যে একটা অতীত আছে সেই অতীতে তারা ফিরে যাবে। অতীতেই হয়তো অনেক কিছু লুকিয়ে আছে। অতীতের সাথে সাথে পুলিশ এমন একটা বর্তমান এই রবীন্দ্রর খুঁজে পাবে যেটাও তার লাইফে একটা ফাইনাল ডেস্টিনেশন অনেক আগেই তৈরি করে দিয়েছিল, যেটা রবীন্দ্রই একমাত্র বুঝতে পারছিল না। তাদের অতীতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু জ্ঞান দিতে চাই বা একটা কনটেক্সট তৈরি করতে চাই। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর মানুষকে দেখি, তাদের সাথে কথা বলি এবং অনেক মানুষকে বিচার করতে শুরু করি তার পোশাক পরিচ্ছদ দেখে, অনেক সময় তার পোস্ট দেখে। অনেক সময় কেউ একটা স্যাড স্ট্যাটাস দিয়েছে বা কোনো একটা খুব ভালো কোট লিখেছে, আমরা সেটা দেখে ভাবি যে সেই মানুষটা হয়তো কত ভালো। কিন্তু আদতেও সোশ্যাল মিডিয়া আর রিয়েল লাইফের মধ্যে কতটা পার্থক্য থাকে সেটা আপনারা আজকের ঘটনায় একদম ভালো মতন করে বুঝতে পারবেন। তো যাই হোক, এই রবীন্দ্র তার বিয়ে হয়েছিল 2007 সালে এবং বিয়ের পর তার একটা পুত্র সন্তান হয়। কিন্তু সেই সংসারে রবীন্দ্র একদমই হ্যাপি ছিল না। তো 2009 সাল নাগাদ সে ডিসাইড করে যে সে সংসার ত্যাগ করে হরিদ্বার চলে যাবে। হরিদ্বারে বেশ কিছুদিন সে ভবঘুরের মতন ঘুরতে থাকে, কিন্তু একটা টাইম গিয়ে সে ডিসাইড করে যে আমি আমার আগের ওয়াইফকে ডিভোর্স দিয়ে এই হরিদ্বারে একটা নতুন লাইফ স্টার্ট করব, এবং সেই মোতাবেক সে সেই লাইফটাও স্টার্ট করে। তার একদিন একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, তার হাতে চোট লাগে,
তার হাতটা ভেঙে যায়। এবার হাত ভেঙে যাওয়ার পর সেখানে তার অপারেশন হয়। এরপর তার ফিজিওথেরাপির দরকার ছিল, সেই কারণে সে একটা ফিজিওথেরাপিস্টের কাছে যায় এবং সেই ফিজিওথেরাপির মাধ্যমে সে একদম পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং সেই ফিজিওথেরাপিস্ট যে ছিল তার সাথে তার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং এই বন্ধুত্বটা আস্তে আস্তে প্রেমে রূপান্তরিত হয়, সেই প্রেমটা বিয়েতে রূপান্তরিত হয়। কিন্তু সেই ফিজিওথেরাপিস্ট এবং রবীন্দ্রর যে বয়সের গ্যাপ ছিল সেটা ছিল 18 বছর, কিন্তু ফিজিওথেরাপিস্টের এখানে কোনো প্রবলেম ছিল না। তো তারা ডিসাইড করে এই হরিদ্বার থেকে তারা সোজা শিফট করে যাবে মুরাদাবাদে। মুরাদাবাদে রবীন্দ্র ব্যবসা শুরু করে, ব্যবসায় ভালো লাভ করে, তাদের একটা হ্যাপি লাইফ শুরু হয়। এবং সেই ফিজিওথেরাপিস্টই হচ্ছে এই রীনা সান্ধু। যে সময় যেমন ভালো যায়, সময় ভালো যাওয়ার পরেই সময় খারাপ শুরু হয়, সেই রকমই রবীন্দ্ররও আস্তে আস্তে সময়টা খারাপ হতে শুরু করে। সে যে ব্যবসাটা শুরু করেছিল সেই ব্যবসাটা একদম লসে যেতে থাকে। সে মার্কেট থেকে লোন তোলে, সেই লোন সে শোধ করতে পারছে না। এবার যারা বকেয়া টাকা পাবে তারা কন্টিনিউয়াসলি তাকে নানানভাবে ফোর্স করছে। রবীন্দ্র নানানভাবে বিরক্ত হয়ে গেছে যে এটা কেন তার লাইফে হচ্ছে। তার ব্যবসা যখন ভালো চলতো সে তার ওয়াইফের জন্য একটা ড্রিম হাউস বানিয়েছিল এবং সেই ঘরটা বানাতে সে 5 কোটি টাকা খরচা করে দিয়েছিল। কিন্তু এমন একটা অবস্থায় এসে সে দাঁড়িয়েছে, সে ভাবছে যে এই বাড়িটা বেচে যত লোন সে নিয়েছে সেগুলো আস্তে আস্তে সে শোধ করে দেবে। কিন্তু তার ওয়াইফ রীনা তাকে বারবার বলছে যে আমাদের তো একদমই একটাই সহায় সম্বল আছে, সেটা হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটা বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো? তখন রবীন্দ্র তাকে বোঝাতে থাকে যে এই বাড়িটা বিক্রি করে লোন শোধ করে যেটুকু টাকা থাকবে সেটা দিয়ে আমি আবার একটা ব্যবসা শুরু করব এবং সেই ব্যবসায় আমি বেশ সতর্ক থাকবো এবং আমাদের লাইফ আবার একটা রিস্টার্ট নেবে। কিন্তু এই জায়গাটাতে কোথাও না কোথাও এই রীনা একদম বেঁকে বসেছিল। সে চাইছিল না যে এই বাড়িটা বিক্রি হোক, সে হাজব্যান্ডকে অনেক বোঝাচ্ছিল। তো এইভাবে পাওনাদাররা তো আর এইসব ইমোশন বোঝে না, তারা প্রত্যেক দিনই রবীন্দ্রকে নানানভাবে থ্রেট দিচ্ছে। রবীন্দ্র কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এবার রবীন্দ্র একটা ভুল করে বসে। সেই ভুলটা কিছুটা এইরকম ছিল যে সে একটা 18 লাখের চেক এক পাওনাদারকে দেয়, কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে তো টাকাই নেই। সেই 18 লাখের যে চেকটা ছিল সেটা বাউন্স করে গেছে। এবার চেক বাউন্সের ব্যাপারে অনেকে একটা জিনিস জানেন না, যে এই চেক আপনি যদি কাউকে দেন এবং সেই চেকটা যদি বাউন্স হয়ে যায় সেই ব্যক্তি কিন্তু আপনার এগেনস্টে কেস করতে পারে। তো সেই রকম কেসই করা হয়েছে। এই কেসে কোর্টে হিয়ারিং হয়। লোয়ার কোর্টে এই রবীন্দ্রকে দোষী সাব্যস্ত করা হয়। সে হায়ার কোর্টে যায়, সেখানেও তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 6 মাসের সাজা শোনানো হয়। এবং এই 6 মাসের সাজা শুনে রবীন্দ্র একদম ভয় পেয়ে গেছে এবং এই ভয় পেয়ে সে তার লাইফের একটা বড় ভুল করে বসে। সেটা হচ্ছে সে পালিয়ে যায় এবং সেই পালিয়ে গিয়ে গিয়ে এইদিকে একবার যায়, একবার ওই দিকে যায়, একবার ফোন অন করে, ওয়াইফের সাথে কন্ট্যাক্ট রাখে, আবার ফোন অফ করে দেয়। তো এইভাবে কন্টিনিউয়াসলি লাস্ট 1 মাস ধরে সে পালিয়েই বেড়াচ্ছিল যাতে তাকে জেলে না যেতে হয়। এবং কন্টিনিউয়াস ওয়াইফের সাথে যখনই কথা হতো তার, তখনই তার ঝামেলা হতো ওই বাড়ি বিক্রি নিয়ে। এইবার এই রীনা একটা ফিজিওথেরাপিস্ট। তার হরিদ্বারে খুব কম বয়সে একটা চেম্বার ছিল, সেখান থেকেই এই রবীন্দ্রর সাথে পরিচয়। সে মুরাদাবাদে এসেও একটা ক্লিনিক খুলেছিল এবং এই ক্লিনিকটা খুলতে রবীন্দ্রই তাকে হেল্প করছিল। এবং এইখানে আরও একটা টুইস্ট রবীন্দ্রর অজান্তেই তার জীবনে চলে এসেছিল। সেটা হচ্ছে যে এই ফিজিওথেরাপিস্ট রীনা, তার সাথে রবীন্দ্রর প্রেম হয়েছিল কি ওই চেম্বারে যখন সে সার্ভিস নিচ্ছিল। ঠিক সেই রকমই একবার পরিতোষ বলে এক ব্যক্তি, যে আবার এই রীনার থেকে বয়সে 4-5 বছরের ছোট, সে আসে। তারও হাত ভেঙে গেছিল এবং সে যখন এখানে সার্ভিস নিতে এসেছে সেই সার্ভিস দেওয়ার সময় কোথাও না কোথাও রীনার সাথে পরিতোষের একটা প্রেম হয়ে গেছে এবং সেই প্রেমটা লুকিয়ে লুকিয়ে 4-5 বছর কন্টিনিউ করে বর্তমানে এমন একটা অবস্থায় এসেছে যে রীনা কোন দিকে যাবে সে নিজেও বুঝতে পারছে না। এইদিকে মুরাদাবাদ পুলিশ 9টাতে গাড়ি উদ্ধার আর উল্টো দিকে কোটদুয়ারে বডি উদ্ধার, এর মাঝে ফেসে আছে। তো মুরাদাবাদ পুলিশ একদম ক্লিয়ারলি সিসিটিভি দেখতে থাকে এবং সেই সিসিটিভি দেখতে গিয়ে
তারা একটা সিসিটিভি ফুটেজ কোটদুয়ার পুলিশ স্টেশনের কাছ থেকে পায়। সেখানে তারা দেখতে পায় যে ওই কোটদুয়ারে এই রবীন্দ্রর গাড়িটা এন্ট্রি নিচ্ছে, এবং সেই গাড়িটা যখন এন্ট্রি নিচ্ছে গাড়িতে দুজন ব্যক্তি আছে, একজন ভদ্র লোক আছে আর একজন ভদ্র মহিলা আছে। সেই সিসিটিভি ফুটেজটা দেখা মাত্রই মোরাদাবাদ পুলিশ রীতিমতো শক হয়ে যায়। তারা দেখতে পায় যে আরে গাড়ির মধ্যে তো রবীন্দ্রই নেই, রবীন্দ্রর বদলে একজন আননোন ব্যক্তি আছে, এবং তার সাথে সাথে জানলার পাশে হাত বার করে বসে আছে রীনা সান্ধু। তাহলে রীনা সান্ধু এই কোটদুয়ারে কেন গেছিল, ওই সময়ই কেন গেছিল? তাহলে রবীন্দ্রকে মারার পিছনে এই দুজনেরই কি হাত আছে? তাদেরকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্টের পর তাদেরকে সামনাসামনি বসিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, সেখানে সমস্ত ম্যাটারটা একদম ক্লিয়ারলি এই রীনা আর পরিতোষ বলতে শুরু করে। পরিতোষ বলে যে আমার তো পরিচয় হয়েছিল সার্ভিস নেওয়ার দরুন, সেখান থেকে প্রেম হয়। আমি বয়সে ছোট ছিলাম, আমি মাঝে মাঝেই আসতাম, ঘুরতে যেতাম, আনন্দ করতাম। রবীন্দ্র এই ব্যাপারে খুব একটা নোটিশ করতো না, রাখার দায়িত্বটা অনলি রবীন্দ্রর উপরে ছিল। এমতো অবস্থায় হঠাৎই একদিন রীনা আমাকে বলে যে আমার সুখ স্বাচ্ছন্দ্য সব এবার শেষ হতে চলেছে, রবীন্দ্র বাড়ি বেচে দেবে। তখন আমি এই রীনাকে জিজ্ঞাসা করি, তুমি তোমার থেকে 18 বছরের বড় একজন ব্যক্তির সাথে কেনই বা বিয়ে করে? তখন সে বলে যে আমার ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না হরিদ্বারে। আমি দেখি যে এই রবীন্দ্রর অনেক পয়সা কুড়ি আছে, তো সেই পয়সা কুড়ির লোভেই আমি তাকে বিয়ে করি। এখন তার অবস্থা খুব খারাপ, এই বাড়ি বিক্রি করলে আমি একদম রাস্তায় নেমে আসবো, আমি লাক্সারি লাইফ চাই। তো এই বাড়ি বিক্রি আমি তাকে কোনো মতে করতে দেবো না। কিন্তু একটা সব থেকে ভালো কাজ হয়, এই রবীন্দ্র যদি আমার লাইফ থেকে সরে যায় তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। তখন পরিতোষ বলে, তুমি কি বলতে চাইছো? তখন সে বলে যে একে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, এর বদলে আমি তোমার সাথে বিয়ে করব এবং তার সাথে সাথে তোমাকে 10 থেকে 15 লাখ টাকা দেবো, আর তোমার একটা ব্যবসা সেট আপ করার জন্য আমি হেল্প করে দেবো। এই সমস্ত কিছু শুনে পরিতোষ রাজি হয়ে যায়। থেকে কোর্টের জাজমেন্টের ফলে 6 মাসের জেলের ভয়ে এই রবীন্দ্র পালিয়ে বেড়াচ্ছে। এবার রবীন্দ্র পালিয়ে থাকার দরুন যখন এই রীনাকে ফোন করে, তখন রীনা বলে যে আমি বাড়ি বিক্রির জন্য একটা ভালো পার্টি পেয়েছি, যে অনেকগুলো টাকা দেবে, নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 কোটি দেবে। তো সেইটা শুনে রবীন্দ্র রাজি হয়ে যায় লসে বিক্রি করতেও। তো মোরাদাবাদে এই রবীন্দ্রকে ডাকা হয়, পরিতোষ আসে, রীনা আসে। তারা প্রথমে একটু দারু পার্টি করে, এবং এই দারু পার্টি করার পর হঠাৎই পরিতোষ উঠে গিয়ে ঘরের মধ্যে থেকে একটা শাবল নিয়ে আসে, এবং সেই শাবল দিয়ে রবীন্দ্রকে একাধিকবার আঘাত করা হয়। তারপর তার বডিটা রাখা হয় গাড়ির ডিকিতে। তারা সোজা চলে যায় উত্তরাখণ্ডের কোটদুয়ারে। সেখানে একটা ড্যামের পাশে এই বডিটা ফেলে তারা আবার চলে আসে, এবং গাড়িটা নয়ডাতে রাখার আগে তারা ভালো করে ওয়াশ করায়। এই ওয়াশ করা সমস্ত কিছু শেষের পর যে যার জায়গায় চলে যায়। পরিতোষ চলে যায় মোরাদাবাদে তার বাড়িতে, আর উল্টো দিকে এই রীনা চলে আসে সোজা পুলিশ স্টেশনে। এবং এই কয়েকদিনে রবীন্দ্র যখন ফোন করছিল না কাউকে, ধরছিল না কাউকে, পালিয়ে বেড়াচ্ছিল, পুলিশও তার টুকটাক খোঁজ করছিল, তখন রবীন্দ্রর ভাই বুঝতে পারে যে তার দাদার সাথে কোনো বিপদ হতে পারে। তার দাদার সাথে যখন সে 2 দিন কি 3 দিন কন্টিনিউয়াস কথা বলতে পারেনি, তখনই কিন্তু সে থানায় গেছিল। এবং যেদিন সে থানায় গেছিল সেই সময় তার বৌদিও সেই থানাতে গেছিল। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? সোশ্যাল মিডিয়া আর রিয়েল লাইফ। এই রীনা সান্ধু যে নিজের হাজব্যান্ডকে মারল, সেই আজ থেকে নিয়ার অ্যাবাউট 6 থেকে 7 মাস আগে একটা নেপালি কাপল ছিল না, যারা আমেরিকাতে থাকতো। হাজব্যান্ডের ব্রেন টিউমার হয়ে গেছিলো, হাজব্যান্ড মারা গেছিলো, সবাই শেয়ার করেছিল, ইভেন আমিও শেয়ার করেছিলাম, যে একটা ওয়াইফ তার লাইফটা পুরো স্যাক্রিফাইস করেছে তার হাজব্যান্ডের জন্য, তার হাজব্যান্ডের টেক কেয়ার করছে। আর এখনকার তো অবৈধ সম্পর্কের যুগ, সেই যুগেও এইরকম মেয়ে পাওয়া একটা সত্যি অবাক করা ব্যাপার। এবং এই কাপেলকে নিয়ে এই রীনা সান্ধু কিন্তু ফেসবুকে বড় একটা পোস্ট দিয়েছিল যে ভালোবাসা কি, সত্যি ভালোবাসা, একটা মেয়ে কত স্যাক্রিফাইস করে। কিন্তু দেখুন সোশ্যাল মিডিয়াতে ওইটা করেছে, আর উল্টো দিকে সে অবৈধ সম্পর্ক করছে, তার হাজব্যান্ডকে মারার প্ল্যান করছে। তো এই কারণে বলি না, সোশ্যাল মিডিয়া দেখে কাউকে বিশ্বাস করবেন না। ইন রিয়েল লাইফ মানুষ সোশ্যাল মিডিয়া থেকে অনেক আলাদা হয়। তো আপাতত এই পরিতোষ আর রীনাকে অ্যারেস্ট করে কোর্টে তোলা হয়েছে। কোর্ট থেকে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। টিল নাও তারা জেলে আছে।
চার্জশিট খুব তাড়াতাড়ি পেশ করা হবে এবং আশা করি তাদের একটা ভালো মতন সাজা যেন হয়। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনাটা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।